হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিসান ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা প্রস্তুতি নিচ্ছি আপকামিং ডাব্লিউবিসিএস 2022 কে টার্গেট করে, এবং খুবই তাড়াতাড়ি কিন্তু ডাব্লিউবিসিএস 2022 এর যে নোটিফিকেশন সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন সেটা কিন্তু প্রকাশ করে দেবে, কেননা ডিসেম্বর মাস শেষ হতে চললো এবং ঘোষণা ছিল কি ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির শুরুতে এই নোটিফিকেশনটা আসবে। তো ডিসেম্বর তো প্রায় শেষ, তো আশা করা যাচ্ছে যে জানুয়ারির একদম ফার্স্ট উইকে ডাব্লিউবিসিএস 2022 এর যে নোটিফিকেশন সেটা কিন্তু এসে যাবে। তো প্রতিদিন আমরা সকাল 8টার সময় জেনারেল স্টাডিজের প্রশ্ন উত্তর করছি 25টা করে। আমাদের টার্গেট রয়েছে এই ডাব্লিউবিসিএস 2022 এর আগে 3000টা এমসিকিউ প্র্যাকটিস করে নেওয়ার ইউটিউবের ক্লাসের মাধ্যমে। তো হুবহু সম্ভাব্য কমন প্রশ্ন উত্তর আমরা করছি প্রতিটা সেটের মাধ্যমে। তো প্রতিদিন এই ক্লাসগুলো তোমরা ফলো করার চেষ্টা করবে, এবং আজকে আমরা করব জিকে সেট নাম্বার 26, 25টা হাই লেভেল এমসিকিউ যেগুলো সম্ভাব্য রয়েছে ডাব্লিউবিসিএস 2022 এ আসার। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এখনই, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এবং এই ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। ওকে, তো আজকের সেটে কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলছে, হুইচ বুদ্ধিস্ট মঙ্ক কনভার্টেড মিলিন্দা ইন্দো-গ্রিক কিং টু বুদ্ধিজম? অর্থাৎ নিচের কোন বৌদ্ধ সন্ন্যাসী ইন্দো গ্রিক রাজা মিলিন্দাকে বৌদ্ধ ধর্মে পরিবর্তন করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্ন নাম্বার 1 এর সঠিক উত্তর হবে অপশন এ, নাগাসেনা। নাগাসেনা এই ইন্দো গ্রিক কিং যিনি ছিলেন মিলিন্দা, তাকে কিন্তু বৌদ্ধ ধর্মে রূপান্তরিত করেছিলেন। এই মিলিন্দা এবং নাগাসেনের যে কথোপকথন ছিল, সেই বিখ্যাত বই তার নাম ছিল কি মিলিন্দ পানহা, যেটি লিখেছিলেন এই নাগাসেনা। ওকে, এই নাগাসেন বৌদ্ধ সন্ন্যাসী নাগাসেন এবং মিলিন্দার কিছু প্রশ্ন উত্তর হয়েছিল বৌদ্ধ ধর্ম উপলক্ষে, এবং সেই প্রশ্ন উত্তরের যে কথোপকথন সেটাই কিন্তু এই মিলিন্দ পানহা বই নামে পরিচিত, যেটি লিখেছিলেন নাগাসেনা। দেখো 2 নম্বর প্রশ্ন, অ্যাট হুইচ প্লেস মহাবীরা অ্যাটেন্ড নির্ভানা? অর্থাৎ নিচের কোন স্থানে ভগবান মহাবীর নির্ভানা লাভ করেন অর্থাৎ মারা যান? তো 2 নম্বর প্রশ্ন বহুবার এসেছে, সঠিক উত্তর হবে অপশন এ, পাভাপুরী। পাভাপুরী স্থানটিতে ভগবান মহাবীর বা 24তম যিনি তীর্থঙ্কর ছিলেন জৈনদের, তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, যেটাকে নির্ভানা বলা হয়ে থাকে। দেখো, অ্যাট দ্য এজ অফ 72 অর্থাৎ 72 বছর বয়সে ইন 468 বিসি 468 খ্রিস্টপূর্বাব্দে তীর্থঙ্কর মহাবীর পাস্ট অ্যাওয়ে অ্যাট পাভাপুরী বিহারের পাভাপুরী স্থানে তিনি দেহত্যাগ করেন। 3 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইনস্ক্রিপশনস মেনশনস দ্য নেম অফ কালিদাসা? অর্থাৎ মহাকবি কালিদাসের নাম নিচের কোন ইনস্ক্রিপশনে আমরা পেয়ে থাকি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, আইহোল ইনস্ক্রিপশন। এবং এই কালিদাস কোন রাজা রাজসভায় ছিলেন? চন্দ্রগুপ্ত টু, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় যে নবরত্ন ছিলেন, সেই নবরত্নের একজন হলেন মহাকবি কালিদাস। নেক্সট 4 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ট্রান্সলেটেড গীতা গোবিন্দা ইন 1792? অর্থাৎ নিচের কোন ব্রিটিশ ব্যক্তি গীত গোবিন্দ, ঠিক আছে, সেটাকে অনুবাদ করেছিলেন ইংরাজিতে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এসেছে, এটা কিন্তু ডাব্লিউবিসিএস মেনের প্রশ্ন। গীত গোবিন্দকে 1792 সালে কে অনুবাদ করেছিলেন? তো সঠিক উত্তর হবে 4 নম্বর প্রশ্নের অপশন এ, স্যার উইলিয়াম জোন্স এটিকে অনুবাদ করেছিলেন। গীত গোবিন্দর রচয়িতাকে জয়দেব। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ফাতে চাঁদ ওয়ান অফ দ্য ট্রেটার্স অফ পলাশি ওয়াজ বেস্টোড উইথ দ্য টাইটেল অফ জগৎ সেট বাই? অর্থাৎ ফতে চাঁদ যিনি ছিলেন পলাশির যে যুদ্ধ হয়েছিল তার একজন বিশ্বাসঘাতক, অর্থাৎ নবাব সিরাজদৌল্লার বিশ্বাসঘাতক ছিলেন কি এই ফতে চাঁদ। অর্থাৎ ফতে চাঁদ বিশ্বাসঘাতকতা করেছিলেন পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌল্লার সাথে, এবং যার টাইটেল ছিল, উপাধি ছিল জগৎ সেট। তো এই ফতে চাঁদকে জগৎ সেট উপাধি দিয়েছিলেন নিচের কোন ব্যক্তি?
সঠিক উত্তর হবে অপশন ডি মোহাম্মদ শাহ। নেক্সট 6 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য নবাব অফ বেঙ্গল এট দ্য টাইম অফ ব্যাটল অফ বক্সার? বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন সি মীর কাসিম ছিলেন বাংলার নবাব ব্যাটল অফ বক্সারের সময়, অর্থাৎ বক্সারের যুদ্ধের সময়। দেখো, দ্য ব্যাটল অফ বক্সার ওয়াজ ফট ইন 1764 between armies of British East India Company led by Hector Munro and the combined army of Mir Qasim, the Nawab of Bengal, the Nawab of Awadh and the Mughal king Shah Alam II। অর্থাৎ বক্সারের যুদ্ধটা হয়েছিল 1764 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে, যার যে সেনাধ্যক্ষ ছিলেন হেক্টর মুনরো, আর উল্টো দিকে ছিল তিনটে শক্তি, বাংলার নবাব মীর কাসিম, আওয়াধের নবাব এবং মুঘল কিং শাহ আলম টু। এই তিনজন একদিকে এবং একদিকে ছিল হেক্টর মুনরো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে। 7 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইন্ট্রোডিউসড দ্য রেভিনিউ সিস্টেম কল্ড পার্মানেন্ট সেটেলমেন্ট? অর্থাৎ নিচের কোন গভর্নর জেনারেল একটা রেভিনিউ সিস্টেম প্রতিষ্ঠা করেছিলেন যেটা পার্মানেন্ট সেটেলমেন্ট নামে জানা যেত। পার্মানেন্ট সেটেলমেন্ট যেটাকে বাংলায় বলা হয়ে থাকে চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত। অর্থাৎ নিচের কোন গভর্নর জেনারেল এই চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট নামে একটি নতুন রেভিনিউ সিস্টেম ইন্ট্রোডিউস করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি লর্ড কর্নওয়ালিস। 8 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ নট বিন ফাউন্ড ইন এক্সকাভেশন ইন টেরাকোটা অফ ইন্ডাস ভ্যালি সাইটস? অর্থাৎ নিচের কোন প্রাণীটিকে খুঁজে পাওয়া যায়নি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে টেরাকোটা ছিল সেখানকার এক্সকাভেশনের সময়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি কাউ, অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে গরুর কিন্তু কোন রকম চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। খুবই গুরুত্বপূর্ণ। এবং 8খানা প্রশ্ন আমরা দেখলাম কিসের উপর থেকে? 8খানা প্রশ্ন আমরা দেখলাম হিস্ট্রির উপর থেকে। এবার আমরা 9 নম্বর থেকে দেখব কিছু জিওগ্রাফির প্রশ্ন। দেখো, দ্য ড্যাম্পিয়ার হর্স লাইন ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোইং? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আনকমন প্রশ্ন, ডাব্লিউবিসিএস এর জন্য ভিভিআই প্রশ্ন। The Dampier Horse line is related to which of the following? Dampier Horse এই লাইনটা নিচের কোনটির সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে অপশন ডি সুন্দরবনস, সুন্দরবনের সাথে সম্পর্কিত। ডিটেলস দেখব। Dampier Horse line is a imaginary line drawn in 1829-1830 to mark the northern boundary of Sundarban Delta. It passes through সাউথ 24 পরগনা অ্যান্ড নর্থ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওকে, কি বলছে যে এই ড্যাম্পিয়ার হর্স হলো একটা কাল্পনিক রেখা যেটা 1829-1830 সালে টানা হয়, যেটা সুন্দরবন যে ডেল্টা রিজিয়ন রয়েছে তার উত্তরের যে বাউন্ডারি সেটাকে বলা হচ্ছে এই ড্যাম্পিয়ার হর্স। অর্থাৎ কত দূর পর্যন্ত দক্ষিণ 24 পরগনার উত্তর পর্যন্ত সুন্দরবন প্রবাহিত মানে বিস্তৃত রয়েছে সেইটাকেই বোঝাচ্ছে এই ড্যাম্পিয়ার হর্স। ওকে, নেক্সট 10 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ইজ ইন্ডিয়াস লার্জেস্ট বক্সাইট প্রডিউসার? ভিভিআই প্রশ্ন, বিগত বছরেরই প্রশ্ন এটা, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভারতের কোন রাজ্য সব থেকে বেশি পরিমাণে বক্সাইট উৎপাদন করে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন এ ওড়িশা। ওড়িশা রাজ্য সব থেকে বেশি বক্সাইট উৎপাদন করে থাকে। এবং বক্সাইট কিসের ওর? তো ওর অফ অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের ওর বা আকরিক হলো বক্সাইট। 11 নম্বর প্রশ্ন, সুতলেজ রিভার অরিজিনেটস ফ্রম হুইচ অফ দ্য ফলোইং লেকস? নিচের কোন হ্রদ থেকে সুতলেজ রিভার বা শতদ্রু নদী উৎপত্তি লাভ করেছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন ডি লেক রাক্সাতাল। লেক রাক্সাতাল থেকে সুতলেজ রিভার উৎপত্তি লাভ করেছে। 12 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেটস অফ ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট ডিপোজিট অফ মোনাজাইট স্যান্ডস সোর্স অফ থোরিয়াম? অর্থাৎ নিচের কোন রাজ্যে সব থেকে বেশি আমরা মোনাজাইট স্যান্ড পেয়ে থাকি, যেটা হলো থোরিয়ামের সব থেকে ভালো উৎস? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এসেছে।
তো সঠিক উত্তর হবে অপশন বি কেরালা। কেরালার মালাবার কোস্ট সেখানে কিন্তু এই মোনাজাইট স্যান্ড খুব বেশি পরিমাণে পাওয়া যায় এবং এই মোনাজাইট স্যান্ডের মধ্যে কি পাওয়া যায়, আমরা কি পেয়ে থাকি, থোরিয়াম। 13 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেট সেপারেটস মিডল আন্দামান অ্যান্ড নর্থ আন্দামান আইল্যান্ডস? অর্থাৎ নিচের কোন স্ট্রেটটা বা কোন প্রবাহটা মিডল আন্দামান অর্থাৎ মধ্য আন্দামান এবং উত্তর আন্দামানকে পৃথক করেছে? ভিভিআই প্রশ্ন। তো সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন বি অস্টিন স্ট্রেট। অস্টিন স্ট্রেটটা মিডল আন্দামান এবং নর্থ আন্দামান এই দুটোকে কিন্তু বিভক্ত করেছে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, আমরা পলিটির মধ্যে ঢুকে পড়লাম, কনস্টিটিউশনের মধ্যে। হুইচ অফ দ্য ফলোইং আর দ্য কন্ডিশন ফর অ্যাকোয়ারিং ইন্ডিয়ান সিটিজেনশিপ? অর্থাৎ ভারতের নাগরিকত্ব পাওয়ার নিচের কোনগুলো হলো শর্ত? নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা হলো শর্ত ভারতের নাগরিকত্ব পাওয়ার? তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডোমিসিল, অর্থাৎ স্থায়ী বাসিন্দা হতে হবে। ডিসেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন, অর্থাৎ এখানে থাকতে হবে কিছুদিন এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব পাওয়া যেতে পারে। 15 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রোভাইডেড ফর রিজার্ভেশন অফ সিটস ফর শিডিউল ট্রাইবস অফ নাগাল্যান্ড, মেঘালয়া, মিজোরাম, অরুণাচল প্রদেশ স্টেটস অ্যাসেম্বলিজ? অর্থাৎ নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ এই রাজ্যের অ্যাসেম্বলিতে বা স্টেট অ্যাসেম্বলিতে শিডিউল ট্রাইবদের জন্য রিজার্ভেশন সিট রাখা হয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 57th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। দেখো, 57th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1987 had reserved seat for STs in Legislative Assembly of States of Arunachal Pradesh, Meghalaya, Mizoram and Nagaland। অর্থাৎ যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, আইনসভা রয়েছে, সেইখানে কিন্তু 1987 সালের 57তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম এবং নাগাল্যান্ড এই 4টে রাজ্যের যে এসটি রয়েছে অর্থাৎ শিডিউল ট্রাইব যে রয়েছে তাদের জন্য কিন্তু সিট রিজার্ভ করা রয়েছে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস আন্ডার পার্ট 4, যেটা আর্টিকেল 36 থেকে 51 কন্টেন্স দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি দ্যাট ইনক্লুডেড স্কোপ অফ গান্ধীয়ান প্রিন্সিপাল? অর্থাৎ পার্ট 4 এ যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রয়েছে বা ডিপিএসপি রয়েছে, যার আর্টিকেল 36 থেকে 51 মধ্যে রয়েছে, তো সেই ডিপিএসপির মধ্যে কোন আর্টিকেলগুলো গান্ধীয়ান প্রিন্সিপাল গুলোকে ফলো করে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি পরীক্ষা কিন্তু আসতে পারে। তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো, অপশন বি আর্টিকেল 40, 47 এবং 48 এই 3টে আর্টিকেল গান্ধীয়ান প্রিন্সিপালকে ফলো করে ডিপিএসপির আন্ডারে। দেখো ডিটেলসে, আর্টিকেল 40 দেখো অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, অর্থাৎ গ্রামের যে পঞ্চায়েত সেটাকে তৈরি করা বা গঠন করা আর্টিকেল 40 এর মাধ্যমে বলা হয়েছে, সেটা কিন্তু গান্ধীয়ান প্রিন্সিপালের মধ্যে পড়ছে। আর্টিকেল 43 দেখো প্রমোশন অফ কটেজ ইন্ডাস্ট্রি, অর্থাৎ কুটির শিল্পকে কিন্তু প্রমোট করা, এটাও কিন্তু গান্ধীয়ান প্রিন্সিপালের মধ্যে পড়ছে। আর্টিকেল 47 প্রহিবিশন অফ কনজাম্পশন অফ ইনটক্সিকেশন ড্রিঙ্কস অ্যান্ড ড্রাগস হুইচ আর ইনজুরিয়াস টু হেলথ, অর্থাৎ বিভিন্ন ইনটক্সিক পানীয়, বিভিন্ন যে নেশার জিনিসপত্র ড্রাগস সেইগুলো কিন্তু যেগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেইগুলো কিন্তু গ্রহণ করা নিষেধ, এটাও কিন্তু গান্ধীয়ান প্রিন্সিপালের মধ্যে পড়ছে। এবং 48 নম্বর আর্টিকেল দেখো প্রহিবিশন অফ স্লটার অফ কাউস, ক্ল্যাপস অ্যান্ড আদার মিলস অ্যান্ড ড্রট ক্যাটেলস অ্যান্ড ইমপ্রুভ দেওয়ার ব্রিডস, অর্থাৎ গরু বিভিন্ন রকমের পশু যেগুলো রয়েছে তাদের হচ্ছে স্লটার, অর্থাৎ তাদের কিন্তু হত্যা করা যাবে না, এবং তাদের ব্রিড অর্থাৎ তাদের প্রজনন ক্ষমতাকে বা তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের ইমপ্রুভ বা উন্নতি সাধন করতে হবে। এইগুলো কিন্তু গান্ধীয়ান প্রিন্সিপাল যেগুলো ডিপিএসপির আন্ডারে পড়ছে। নেক্সট 17 এবং আমরা ইকোনমিক্সের মধ্যে ঢুকে গেলাম। দেখো, হুইচ অ্যামং দ্য ফলোইং আর টপ 3 ডেপ্টর্স অফ ওয়ার্ল্ড ব্যাংক, অর্থাৎ নিচের কোন 3টে দেশ ওয়ার্ল্ড ব্যাংকের কাছে সব থেকে বেশি ঋণ গ্রহণকারী দেশ? ডেপ্টর্স অর্থাৎ ঋণ গ্রহণকারী দেশ, অর্থাৎ সব থেকে বেশি ঋণ গ্রহণ করে থাকে নিচের কোন 3টে দেশ?
ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে। তো সঠিক উত্তর হবে অপশন বি, ইন্ডিয়া, মেক্সিকো এবং সাউথ আফ্রিকা। 18 নম্বর প্রশ্ন দেখো, কর্পোরেশন ট্যাক্স অর্থাৎ কর্পোরেশন ট্যাক্স নিচের কোন ধরনের ট্যাক্স? গুরুত্বপূর্ণ প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন। দেখো সঠিক উত্তর হবে অপশন সি, ইজ লিভাইডেড বাই ইউনিয়ন অ্যান্ড শেয়ার বাই ইউনিয়ন অ্যান্ড স্টেটস। অর্থাৎ এটা ইউনিয়ন অর্থাৎ কেন্দ্র কিন্তু আদায় করে থাকে এই কর্পোরেশন ট্যাক্স, কিন্তু এই ট্যাক্সটাকে শেয়ার করে থাকে কেন্দ্র এবং রাজ্য বোথ। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোল ইন ইন্ডিয়া? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরের WBCS মেনে এসেছে এবং তোমাদের কিন্তু প্রিলিমিনারিতে আসতে পারে WBCS 2022-এ। অর্থাৎ ক্রেডিট কন্ট্রোল করার কোনটা নিচের ইনস্ট্রুমেন্ট নয় ভারতবর্ষে? তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ভেরিয়েবল কস্ট রিজার্ভ রেশিও। এটা কিন্তু ক্রেডিট কন্ট্রোল করার ইনস্ট্রুমেন্ট নয় ভারতবর্ষে। নেক্সট দেখো ডিটেলসে, কোয়ালিটেটিভ অ্যান্ড or selective methods of credit control included regulation of margin requirement, credit হচ্ছে rationing, regulation of consumer credit, open market operation and direct action। অর্থাৎ ভারতবর্ষে ক্রেডিট কন্ট্রোল অর্থাৎ কোয়ালিটেটিভ অর সিলেক্টিভ মেথড গুলো হলো কি কি? রেগুলেশন অফ মার্জিন রিকোয়ারমেন্টস, ক্রেডিট রেশনিং, রেগুলেশন অফ কনজিউমার ক্রেডিট এবং ওপেন মার্কেট অপারেশনস অ্যান্ড ডাইরেক্ট অ্যাকশন। এগুলো হচ্ছে ক্রেডিট কন্ট্রোলের ইনস্ট্রুমেন্ট। নেক্সট 20 নম্বর প্রশ্ন থেকে আমরা সায়েন্সের মধ্যে ঢুকে গেলাম। দেখো, সুগার, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইডস আর কনস্টিটিউয়েন্টস অফ রেসপেক্টিভলি। অর্থাৎ সুগার, অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিওটাইডস নিচের কোনগুলোর কনস্টিটিউয়েন্টস বা উপাদান যথাক্রমে? তো সঠিক উত্তর হবে অপশন এ, পলিস্যাকারাইডের কম্পোনেন্ট হলো সুগার, প্রোটিনের কম্পোনেন্ট হলো অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিডের যে কনস্টিটিউয়েন্টস বা উপাদান হলো নিউক্লিওটাইডস। ওকে, এগুলো কিন্তু যথাক্রমে রয়েছে। নেক্সট 21 দেখো, কোবাল্ট ইজ এ কম্পোনেন্ট অফ হুইচ অফ দ্য ফলোইং ভিটামিন? ভিভিআই প্রশ্ন, নিচের কোন ভিটামিনের একটি উপাদান হলো কোবাল্ট? তো 21 এর সঠিক উত্তর হবে অপশন ডি, ভিটামিন B12। ভিটামিন B12 এর মধ্যে কোবাল্ট কিন্তু একটা উপাদান হিসাবে রয়েছে। দেখো ডিটেলসে, ভিটামিন B12 ইজ অলসো নোন অ্যাজ কোবালামাইন। ঠিক আছে, কোবালামিন অর্থাৎ ভিটামিন B12 এর অপর নামই হলো কোবালামিন। দেখো কোবাল কিন্তু রয়েছে, কোবাল্ট, সেখান থেকে কোবালামিন এসেছে ভিটামিন B12 এর রাসায়নিক নাম। ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়াটার সলিউবল ভিটামিন। অর্থাৎ ভিটামিন B12 হলো জলে দ্রবীভূত একটি ভিটামিন। is used in the production of red blood cell and DNA। অর্থাৎ লোহিত রক্তকণিকা এবং ডিএনএ উৎপাদনের ক্ষেত্রে এই ভিটামিন B12 কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। 22 নম্বর প্রশ্ন, এ পেন্ডুলাম ক্লক হুজ পেন্ডুলাম ইজ মেড আপ অফ এ স্টিল রড উইল বিকাম স্লো ইফ। অর্থাৎ একটা পেন্ডুলাম ক্লক যার পেন্ডুলামটা কি দিয়ে বানানো? স্টিল রড দিয়ে কিন্তু বানানো, সেটা স্লো হয়ে যাবে। দেখো তিনটে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। 1 নম্বরে দেখো টেম্পারেচার রাইজ অর্থাৎ টেম্পারেচার বাড়লে, 2 নম্বর দেখো টেকেন টু মুন, ঠিক আছে, আর টেকেন টু ইকুয়েটার টু পোল অর্থাৎ নিরক্ষরেখা থেকে পোলের দিকে নিয়ে গেলে। তো কোন ক্ষেত্রে, নিচের কোন কোন ক্ষেত্রে এই পেন্ডুলামটা স্লো হয়ে যাবে? তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি, অনলি 1 and 2। অর্থাৎ টেম্পারেচার যদি বাড়ে, দেখো স্টিল রড, তো স্টিল রড যদি রয়েছে তাকে যদি টেম্পারেচার দিই, সেটা কিন্তু স্টিল রডটা কি করবে? আগের থেকে বেড়ে যাবে, এবং বেড়ে গেলে সে কিন্তু সময়টা বেশি নেবে, দুলতে কিন্তু সময় বেশি নেবে। তো সময় বেশি নিলে কিন্তু জিনিসটা স্লো হয়ে যাবে। তারপর দেখো টেকেন টু মুন, মুনে নিয়ে গেলে কি হবে? অভিকর্ষজ ত্বরণ কি কমে যাচ্ছে, তো অভিকর্ষজ ত্বরণ কমে গেলে কিন্তু সেটা কিন্তু স্লো দুলবে। ওকে, স্লো দুলবে। তো এই দুটো ক্ষেত্রে কিন্তু তোমার পেন্ডুলাম স্লো হবে। আর দেখো 3 নম্বরে দেখো টেকেন টু ইকুয়েটার টু পোল, অর্থাৎ নিরক্ষরেখা থেকে যদি আমরা পোলের দিকে নিয়ে যাই, সেখানে কিন্তু আমরা জানি নিরক্ষরেখা থেকে পোলে কিন্তু অভিকর্ষজ ত্বরণ জি এর মান কিন্তু বেশি হয়ে থাকে, আর জি এর মান বাড়লে কিন্তু পেন্ডুলামের যে স্পিড সেটা কিন্তু ফাস্ট হয়ে যায়। তো সঠিক উত্তর হবে অনলি 1 and 2। নেক্সট 23 থেকে 24 আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, 3খানা প্রশ্ন। দেখো, হুইচ স্টেট টপস নীতি আয়োগ হেলথ
ইন্ডেক্স 2021 ইন দ্য লার্জেস্ট স্টেট ক্যাটাগরি, অর্থাৎ বড় আকারের রাজ্যর ক্যাটাগরির মধ্য থেকে নীতি আয়োগের হেলথ ইন্ডেক্স 2021-এ কোন রাজ্যটি টপ করেছে? তো সঠিক উত্তর হবে অপশন এ কেরালা। আর স্মল স্টেট, ঠিক আছে, স্মল টেস্টের দিক থেকে দেখো, স্মল স্টেটের ক্ষেত্রে টপ করেছে কে? মিজোরাম, ঠিক আছে, মিজোরাম কিন্তু টপ করেছে। নেক্সট 24-এর আগে দেখো কেরালার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আমরা তথ্য দেখব। ইনস্টলেশন, অর্থাৎ কেরালা প্রতিষ্ঠিত হয়েছিল 1 নভেম্বর 1956 সালে। ক্যাপিটাল হলো দেখো তিরুবনন্তপুরম হলো কেরালার রাজধানী। চিফ মিনিস্টার বর্তমানে রয়েছে পিনারাই ভিজায়ান, গভর্নর রয়েছে আরিফ মোহাম্মদ খান। লোকসভাতে সিট রয়েছে 20টা এবং রাজ্যসভাতে সিট রয়েছে 9টি এবং অ্যাসেম্বলি স্টেট রয়েছে 140টি। এবং দেখো নিয়াবারিং স্টেট অর্থাৎ প্রতিবেশী রাজ্য কি? তামিলনাড়ু এবং কর্ণাটকা। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অফ ইন্ডিয়া? নিচের কোন ব্যক্তি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অফ ইন্ডিয়ার ডেপুটি অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ বিক্রম মিস্ত্রি। বিক্রম মিস্ত্রি ডেপুটি ন্যাশনাল সেক্রেটারি বা সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত হয়েছেন। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, আমরা প্রতিদিন 25টা করে জিকে মক যে প্র্যাকটিস করছি, যা তোমাদের আপকামিং ডাব্লিউবিসি এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং শেষ প্রশ্ন দেখো, হুইচ স্টেট ওন দ্য ভিজয় হাজারে ক্রিকেট ট্রফি 2021? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তো 25 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি হিমাচল প্রদেশ। প্রথমবারের মতো হিমাচল প্রদেশ ভিজয় হাজারে ট্রফি জিতছে 2021 সালে। এটা হচ্ছে ফার্স্ট টাইম ফর এইচপি, অর্থাৎ হিমাচল প্রদেশের ক্ষেত্রে এই ভিজয় হাজারে ট্রফি কিন্তু প্রথমবার এটা কিন্তু পাচ্ছে। তো এটা কিন্তু ভিভিআই প্রশ্ন তোমরা বলতে পারো এই বছরের জন্য ভিজয় হাজারে ট্রফি কে জিতেছে। ওকে, তো ক্লাসটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউবিসিএস 2022-কে টার্গেট করে কিন্তু আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর কিছু গুরুত্বপূর্ণ ইবুক লঞ্চ করা হয়েছে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ। ইন্ডিয়ান ইকোনমি, এনসিয়েন্ট মেডিভেল ইন্ডিয়া, মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, জিওগ্রাফি, ইংলিশ এবং জেনারেল সায়েন্স, প্রতিটা ইবুক থেকে 1500, 1000, 2000, 3000 করে কিন্তু এমসিকিউ, শুধুমাত্র এমসিকিউ নয় প্লাস এক্সপ্লেনেটরি নোট তোমরা কিন্তু পাবে। তো এমসিকিউর পাশাপাশি তোমরা কিন্তু থিওরিটাও তোমরা জানতে পেরে যাবে, সেই প্রশ্নের ব্যাখ্যাটা। এবং প্রিভিয়াস ইয়ার্সও দেওয়া রয়েছে বোথ প্রিলিমিনারি এবং মেনের। তো যারা ডাব্লিউবিসিএস 2022-কে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছ এবং যাদের সামনে 2021-এর মেন রয়েছে, তাদের জন্য তাদের জন্য এই ই বুকগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরে কিন্তু বহু স্টুডেন্ট এইখান থেকে হেল্প পেয়েছে। তো ডেসক্রিপশন বক্সে সমস্ত ইবুকের লিঙ্ক দেওয়া রয়েছে, সেইখান থেকে তোমরা কিন্তু পারচেস করে নেবে। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে 2022 ডাব্লিউবিসিএস এর। তো এখন থেকে এই ক্লাসগুলো প্রতিদিন ফলো করার চেষ্টা করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও প্রতিদিন গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।